নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। আজ বেরিয়েছি একটু ভোর ভোর, চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ধরে নেব বালি হল্ট যাওয়ার জন্য ডানকুনি লোকাল। প্রচণ্ড গরম তো, একটু সকাল সকাল ঘুরে নেওয়াই উদ্দেশ্য। আজ আমার গন্তব্য পূর্ব বর্ধমান জেলার বাগিলা। তাই বালি হল্টে গিয়ে নিচে নেমে বালি থেকে ধরে নেব বর্ধমান মেইন লোকাল। চলে এসেছি বালি, ধরে নিয়েছি বর্ধমান মেইন লোকাল। আগেই বলেছি আমার আজকের গন্তব্য বাগিলা। আমি নিশ্চিত এই নাম আপনার ভ্রমণ মানচিত্রে তেমন জায়গা করে নিতে পারেনি, অথচ বাগিলার আশেপাশের গ্রামগুলিতে রয়েছে নানান ধরনের প্রাচীন টেরাকোটা শিল্প সমৃদ্ধ মন্দির, বেশ কিছু সুন্দর আশ্রম, অপূর্ব সবুজ প্রকৃতি। একটা দিন অথবা একটা বেলা এই বাগিলা এবং সংলগ্ন অঞ্চলে বেড়াতে ভালোই লাগবে। হাওড়া থেকে বাগিলা ট্রেনে সময় লাগে 1.25 ঘন্টার মতো, আর বালি থেকে 1 ঘন্টা 20 মিনিট। বর্ধমান মেইন এবং মেমারি লোকাল যায় বাগিলাতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম হলো এই বাগিলা। লোকমুখে এই স্থানের নামকরণের পেছনে বেশ কয়েকটি জনশ্রুতি এবং মতবাদ প্রচলিত রয়েছে। অনেকের মতে অতীতে এই এলাকায় বাঘের প্রবল উপদ্রব ছিল। পরবর্তীতে বাঘের ভয় দূর হলে বা বাঘ তাড়ানোকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এই অঞ্চলের নাম বাঘিলা বা বাগিলা এই জাতীয় শব্দ থেকে উদ্ভূত হয়েছে। অন্য একটি জনশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এই অঞ্চলে বাগদি সম্প্রদায়ের মানুষের আদি বসতি ছিল। কালক্রমে সেই বাগদি জনগোষ্ঠীর নাম অপভ্রংশ হয়ে বাগিলা রূপ ধারণ করতেও পারে। আবার কারো কারো ধারণা এই এলাকায় কোনো প্রাচীন বগলা দেবী বা বগলা মাতা মন্দির ছিল। সেই মন্দিরের নামানুসারেই পরবর্তীতে এই গ্রামের নামকরণ হয়ে থাকতে পারে বাগিলা, যদিও এমন কোনো মন্দির এখন কিন্তু এখানে আর নেই। সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতেই চলে এলাম গন্তব্যের কাছাকাছি। ট্রেন ঢুকছে বাগিলা স্টেশনে। বাগিলা রেল স্টেশনটি বেশ নিরিবিলি, নির্জন। স্টেশনের প্ল্যাটফর্মে কোনো হকার চোখে পড়ে না। আমি রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে নেমে যাব নিচে বাইরে। এবারে বেশ খিদে খিদে পাচ্ছে, দেখাই যাক বাইরে কিছু পাওয়া যায় কিনা। স্টেশনের বাইরে গোটা কয়েক দোকান আছে, তার মধ্যে মিষ্টির দোকান 2টি। আমি এলাম এই তারামা সুইটসে। এটি নাকি এখানে ভালো দোকান, নানান রকমের মিষ্টি আছে দেখলাম। এই দোকানে অবশ্য পরোটাও পাওয়া যায়। সেই পেটাই পরোটা এবং তরকারি দিয়ে প্রাতরা সেরে নেওয়া হলো। আর সঙ্গে নেওয়া হলো গোলাপ জাম। দোকানের সেরা মিষ্টি বেছে দিতে বললে ওরা আমাকে গোলাপ জামই দিলেন। গোলাপ জামের স্বাদ মোটামুটি, ভিতরটা বেশ লাল ছিল। দাম 10 টাকা। এবারে বেরিয়ে পড়লাম এখান থেকে। ধরে নিয়েছি একটা টোটো। আজ বেশ রোদ্দুর, তাই টোটোকে ভাড়া করেই নিয়েছি। টোটো চালক মনিরুল আমায় 300 টাকায় গোটা এলাকা ঘুরিয়ে দেখাবে। স্টেশন ছাড়িয়ে সামান্য যেতেই পড়ল একটা সেতু। জিজ্ঞাসা করে জানলাম এটি ডিভিসি খালের সেতু। যাওয়ার পথে হালকা নজরে দেখলাম খালের পাশে প্রচুর গাছপালা, দারুণ সুন্দর পরিবেশ। পরে এখানে আসতেই হবে। খাল পেরোতেই শুরু হয়ে গেল সবুজ মাঠ। তার মধ্যে দিয়ে এই পথ চলে গিয়েছে গ্রামের দিকে। এ পথে চলার আনন্দই আলাদা। আমি ঘুরে দেখব বাগিলা এবং সংলগ্ন 2টি গ্রাম, কৃষ্ণপুর এবং বহরমপুর। এখন চলেছি কৃষ্ণপুরে। সেখানে আছে অসাধারণ কিছু মন্দির। এছাড়াও বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রামের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। অষ্টাদশ শতকের বিখ্যাত ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা কবি ঘনরাম চক্রবর্তী এই কৃষ্ণপুর গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। তার বাড়ি অবশ্য এখন আর কিছুই অবশিষ্ট নেই। এই রাস্তার দুপাশে শুধু ঢ্যাঁড়সের ক্ষেত।
হলুদ ঢ্যাঁড়স ফুলে ছেয়ে আছে গোটা এলাকা। এগুলি তো ভালো লাগা আনে আমার মনে। চলে এসেছি কৃষ্ণপুর গ্রামে। রাস্তার ধারেই পড়ল একটা আটচালা মন্দির। দাঁড়ালাম সেখানেই। গ্রামের মন্দিরতলা এলাকা এটি। এই মন্দিরটির ভালো নাম নকুলেশ্বর শিব মন্দির। তবে অধিকাংশ মানুষই এই নাম জানেন না। স্থানীয় কুণ্ডু বংশের প্রতিষ্ঠিত এই মন্দিরটির প্রতিষ্ঠাফলক অনুসারে 1751 শকাব্দ অর্থাৎ 1829 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মনমোহন কুণ্ডু বলে একজন। জানা গেল এই নকুলেশ্বর শিব মন্দিরটিতে নিত্য পুজো হয়। নকুলেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট গলি। এই গলিতে ঢুকেই চমকে গেলাম। তিনটি বেশ বড় বড় সুন্দর প্রাচীন মন্দির পাশাপাশি এখানে। এগুলিও স্থানীয় কুণ্ডু বংশের প্রতিষ্ঠা করা প্রাচীন মন্দির স্থাপত্য। গ্রামের গলিপথের ধারেই একই মন্দির চত্বরের মধ্যে রয়েছে আনুমানিক 19 শতাব্দীর তিনটি মন্দির। নবরত্ন রীতির মন্দির দুটি লক্ষ্মী জনার্দন, আর তাদের পাশে থাকা শিখর দেউল রীতির মন্দিরটি রাজরাজেশ্বর শিব মন্দির নামেই পরিচিত। লক্ষ্মী জনার্দনের দুটি মন্দিরের মধ্যে একটি উত্তরমুখী এবং অন্যটি দক্ষিণমুখী। তিনটি মন্দিরই ত্রিখিলান বিশিষ্ট। সামনে টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। পাশে এবং পিছনে আছে স্ট্যাকোর অপরূপ কাজও। তবে মন্দির দুটি এখন পরিত্যক্ত। এখানে কোনো দেবতা নেই, পুজোও হয় না। বর্তমানে ক্ষতিগ্রস্ত অলঙ্করণ, মন্দিরগুলির প্লাস্টার খসে গিয়ে ভারী জীর্ণদশা। পাশেই থাকা রাজরাজেশ্বর শিব মন্দিরটিতে অবশ্য শিবলিঙ্গ রয়েছে, নিত্য পুজোও হয়। তবে এই মন্দিরের গায়ের কাজও বেশ ক্ষতিগ্রস্ত। এত ভালো তিনটে মন্দির এমন দুর্দশা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে বেশ কষ্টই হলো। মন্দিরতলা ছেড়ে এবারে চলেছি কৃষ্ণপুর গ্রামের আরও একটু ভিতরের দিকে। আরও দুটি মন্দির দেখা হবে এইবারে। এসেছি কৃষ্ণপুরের বুড়ো মা তলায়। এখানে রাস্তা থেকে সামান্য ভিতরেই রয়েছে আরও একটি প্রাচীন মন্দির। আটচালা ঘরানার এই প্রাচীন মন্দিরটি স্থানীয়দের কাছে রাধাকৃষ্ণের মন্দির নামেই পরিচিত। প্রতিষ্ঠা লিপিবিহীন মন্দিরটি আনুমানিক 250 থেকে 300 বছরের প্রাচীন। বন্দ্যোপাধ্যায় বংশের কোনো এক পূর্বপুরুষ এটি প্রতিষ্ঠা করেছিলেন, এমনটাই শোনা যায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। পূর্বমুখী দেবালয়ের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট। সামনের দেওয়ালে বেশ কিছু পোড়ামাটির ফলক আজও টিকে আছে কালের ঝাপটা সহ্য করে। তবে নিচের দিকে সাদা রং অনেকটাই ঢেকে দিয়েছে তা। এই মন্দিরের অবস্থাও খুব একটা ভালো নয়।
ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মাটির মূর্তি। আগে শিলাখণ্ড পুজো হতো, এখন এই মাটির মূর্তি পুজো করা হয়। রাধাকৃষ্ণ মন্দিরের উল্টো দিকে রয়েছে বুড়ো মায়ের মন্দির। এবার যাওয়া যাক সেখানেই। এই মন্দির প্রাচীন, তবে অন্যদের মতো নয়। একটা দালান শৈলীর মন্দির, উপরে টালির চাল, উঁচু ভিত্তিবেদির উপরে মন্দিরটি অবস্থিত। সামনের বারান্দায় অবশ্য টিনের চাল দেওয়া। বুড়ো মা এখানে খুবই জনপ্রিয় এবং জাগ্রত দেবী। আপাতত দেবীর কাঠামো রয়েছে, সারা বছর সেই কাঠামো পুজো হয়। কালী পুজোর সময় মূর্তি গড়ে পুজো সম্পন্ন হয়। এই দুটি মন্দির দেখে রওনা দিলাম কৃষ্ণপুর গ্রাম থেকে। এবারে চলেছি ঠিক পাশের গ্রাম বহরমপুরে। টোটোতে গেলে মিনিট 5 সময় লাগবে। কৃষ্ণপুর গ্রাম বর্ধিষ্ণু, সেটা দেখলেই বোঝা যায়। পুরনো বাড়িগুলি তার প্রমাণ। এখানে একটি জমিদার বাড়িও ছিল, কিন্তু মনিরুলের কাছে শুনলাম সেই বাড়ি এখন আর নেই। বহরমপুর গ্রামে ঢুকবার ঠিক মুখেই রাস্তার ধারেই রয়েছে মনসা মন্দিরটি। মন্দিরটি একটু অদ্ভুত দেখতে। হঠাৎ দেখলে মনে হয় বেশ প্রাচীন মন্দির এটি, কিন্তু কাছে গেলে বোঝা যায় এই মন্দিরের বয়স কিন্তু খুব বেশি নয়। 2000 সালে তৈরি হয়েছে এই মনসা মন্দিরটি। তবে এই মন্দিরের গায়ে অপরূপ কারুকাজ লক্ষ্য করা যায়। আধুনিক মন্দির এটি, তাই টেরাকোটার নয়, সিমেন্ট বালির কাজ, কিন্তু দেখবার মতো। উপরে 4 কোণে 4টি পরীর দেখা মেলে। মন্দিরের ওপরে গম্বুজ একটু যেন মুসলিম স্থাপত্যের ছোঁয়া রয়েছে। সামনে প্রবেশদ্বারের পাশে সিংহ এবং হাতির লড়াইয়ের মূর্তি। ছোট্ট একটা গেট পেরোলেই ভেতরে মা মনসার মূর্তি লক্ষ্য করা যায়। এই মন্দির এখন অনেকটাই খোলামেলা। মন্দিরের গর্ভগৃহের উপরেও রয়েছে চমৎকার শিল্পকলা। মনসা মন্দিরের আশেপাশের আবহ চমৎকার। এখানে নিত্য পুজো অবশ্য হয় না, তবে মনসা পুজোর সময় বেশ ধুমধাম করে পুজো হয় শুনলাম। বড় একটা বটগাছের পাশে সুন্দর ছায়া ঘেরা পরিবেশ। আমার কিন্তু এই মনসা মন্দিরটি বেশ অন্যরকম লাগলো। মনসা মন্দির দেখে মনিরুলের পরামর্শ মতো এলাম বহরমপুরের সবচেয়ে বড় কালী মায়ের মন্দিরে। এটি রক্ষাকালী মন্দির। এই মন্দিরের বর্তমান কাঠামো নবীন, সেখানেও বেশ সুন্দর আধুনিক কারুকার্য রয়েছে। প্রায় 25 ফুট উঁচু এই মন্দিরের বাইরেও রয়েছে নানান ধরনের মূর্তি। ভিতরে মা রক্ষাকালী নিত্য পূজিতা। কালী মন্দির তো দেখা হলো, এবারে যেতে হবে অন্য জায়গায়। ওই তো মনিরুল আমার জন্যই অপেক্ষায়। এবারে রওনা দিলাম বহরমপুর থেকে। এখান থেকে যাচ্ছি বাগিলা ধ্রুব আশ্রমে। 2 গ্রামের মাঝে সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে পথ। এদিকেও ঢেঁড়সের চাষ মাঠ জুড়েই, কি সুন্দর লাগছে।
চলে এসেছি বাগিলা গ্রামের পাশেই থাকা ধ্রুব আশ্রমের কাছাকাছি। সবুজ কৃষিক্ষেত, তার মাঝেই আশ্রম, এটিও সবুজে ছাওয়া। আশ্রমের বাইরে থেকে এক ঝলক দেখেই বেশ পছন্দ হয়ে গেল আমার। এই প্রবল গরমে এমন ছায়া ঘেরা সুশীতল পরিবেশ কে না চায়। পায়ে চলা পথ ধরে এবারে প্রবেশ করলাম আশ্রমে। খানিকটা গেলেই নজরে আসে 3টি মন্দির। ঘন সবুজের মাঝে লাল রঙের সেই মন্দিরগুলি যেন অন্য মাত্রা আনে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণগোপাল ব্রহ্মচারী নামের এক সাধু। প্রথমে আছে শিব মন্দির, তারপরে মূল মন্দির, যার নাম ধ্রুব মন্দির। এই মন্দিরের দরজার সামনের ফলক থেকে জানা যায় 1343 বঙ্গাব্দের 28শে মাঘ এটি প্রতিষ্ঠা হয়েছে। ভিতরের দেওয়ালে কৃষ্ণার্জুনের রথের বিরাট প্রতিকৃতি, তার নিচে রাধাকৃষ্ণের মূর্তি 3 জোড়া। এছাড়াও আছে গোপালের মূর্তি নারায়ণশিলা। এদের পিছনে আছে গুরু পরম্পরার প্রতিকৃতিগুলি। আরেকটি মন্দির নারায়ণের। চলুন এই সবুজে ঘেরা আশ্রমটি একটু ঘুরে দেখা যাক। খুব আরাম লাগছে এখানে ঘুরে বেড়াতে। বড় বড় গাছের ছায়া, অনেকটা সেই যেন বইতে পড়া প্রাচীন আশ্রমেই চলে এসেছি বলে মনে হচ্ছে। এদিকে দেখলাম হোমযজ্ঞও হয়। এই কুটিরে তার ব্যবস্থা রয়েছে। এইবেলা বলি, এই ধ্রুব আশ্রমে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে। তবে ভোগ খেতে হলে আপনাকে আগে থেকে জানাতে হবে। আশ্রমের ফোন নম্বর নিচে দিয়ে দিলাম। আসার সময় দেখেছিলাম আশ্রমের একদিকে রয়েছে ধুধু মাঠ, এবারে এলাম সেই দিকে। এখানে এখন সবজির বাহার। কি সুন্দর কচি কচি পটল ফলে আছে। ওপাশে আবার লঙ্কার পরিপাটি সংসার। সব মিলিয়ে চোখের আরাম দেয়। তবে মাঠে বেশ রোদ্দুর, তাই এবার ফিরে গেলাম আশ্রমের দিকে। আশ্রমের পিছনের দিকে গেলে কিন্তু আবার অন্য রকমের দৃশ্য। সুবিশাল আমবাগানের ছায়া, সবুজ এক চিলতে ছোট্ট মাঠ, আমবাগান, তার পাশে পুকুর, গ্রামের চেনা অথচ অপরূপ দৃশ্য। সেই পুকুরের পাশে আমের ছায়া একটু জিরোতে মন চাইল। ধ্রুব আশ্রমের পরিবেশটি সত্যি আমায় মুগ্ধ করেছে। কোলাহল মুক্ত অপূর্ব মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশে অবস্থিত এই আশ্রম। এদিকে আবার লাল মাটির পথ মাঠের মধ্যে দিয়ে চলে গিয়েছে কোন সুদূরে। সব মিলিয়ে শুধু ভালো লাগাই ভালো লাগা। এবারে আবার রওনা দিলাম ধ্রুব আশ্রম থেকে। চলেছি বাগিলা গ্রামের মধ্যে দিয়ে। বাগিলাতেও কিন্তু প্রাচীন মন্দির রয়েছে বেশ কয়েকটি। আটচালার সেই মন্দিরগুলি এখন অবশ্য বন্ধ। রয়েছে বেশ কিছু প্রাচীন বাড়ি, যা জানান দেয় বাগিলাও একটি পুরনো বর্ধিষ্ণু গ্রাম। সেই গ্রাম দেখতে দেখতেই চলেছি আমি। ভালোই লাগছিল।
এবারে চলে এসেছি আরেকটি আশ্রমের কাছে। এটিও মাঠের পাশে সুন্দর সবুজে ঘেরা। এখানে মনিরুল আমায় ছেড়ে দিয়ে চলে যাবে, তারপরে আমি ঘুরব নিজের মতো করে অনেকটা সময় নিয়ে। সামনে সরু পথ চলে গিয়েছে আশ্রমের দিকে। আশ্রমে ঢোকার মুখেই একটা বড় গেট। সেটা পার হয়ে ঢুকেই মন ভালো হয়ে গেল। এই হচ্ছে বাগিলার বিখ্যাত বাহে গুরু আশ্রম। এই আশ্রমের প্রতিষ্ঠাতা এক তান্ত্রিক, তার নাম রামানন্দ ব্রহ্মচারী। প্রবেশপথের সামনেই তার সমাধি মন্দিরটি রয়েছে। জানা যায় পূর্বে এই আশ্রম প্রাঙ্গণ ছিল জঙ্গল আবৃত একটি শ্মশান। সেই শ্মশানে পঞ্চমুণ্ডির আসনের ওপর বসে তন্ত্র সাধনা করতেন তান্ত্রিক রামানন্দ ব্রহ্মচারী। আশ্রমের মাঝেই রয়েছে মূল কালী মায়ের মন্দির, অবশ্য সেটি এখন বন্ধ। এছাড়াও আশ্রম প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন মঞ্চ, শিব মন্দির ইত্যাদিও রয়েছে। আপনার মনে ভক্তি থাক বা না থাক, ধর্মীয় বিষয়ে আপনার আস্থা থাক বা না থাক, আশ্রমের গ্রাম্য মনোমুগ্ধকর সবুজে ঘেরা ছায়াশীতল পরিবেশ কিন্তু মুগ্ধ আপনাকে করবেই। দুপুরের প্রখর দাবদাহের মধ্যে এখানে এসে বেশ আরাম হচ্ছিল। প্রচুর বড় বড় গাছপালা রয়েছে এখানে, সে সবই ঘুরে ঘুরে দেখছিলাম আমি। এই আশ্রমের প্রতিষ্ঠাতাকে নিয়ে নানা ধরনের অলৌকিক গল্প ছড়িয়ে আছে এখানে। চৈত্র মাসের 1 থেকে 4 তারিখে বিরাট উৎসব হয় এখানে, যা ধুলট উৎসব নামেই পরিচিত। অসংখ্য মানুষ তখন আসেন এখানে। এখন অবশ্য নিরিবিলি নির্জন এই আশ্রম চত্বর। আমার তো বেশ ভালোই লাগলো এখানে এসে। বাগিলার 2টি আশ্রমই চমৎকার পরিবেশ। বাহেগুরু আশ্রমের পাশেই ডিভিসি ক্যানাল। আসার সময় যে ক্যানাল পার হয়েছিলাম, এবারে যাচ্ছি সেই সেতুতে। একে স্থানীয় মানুষ সাধু বাবা ব্রিজ বলেন। সেতু থেকে ক্যানালটি দেখতে খুবই ভালো লাগে। 2 ধার দিয়ে প্রচুর গাছপালা, তার মধ্যে দিয়ে জলধারা, সত্যি খুব সুন্দর। সেতু থেকে নেমে ক্যানালের পাশ বরাবর গিয়েছে একটি রাস্তা, যাওয়া যায় সেই বাঁধের পথ ধরে। নেমে পড়লাম আমিও। এই পথেই যাওয়া যাক একটু। এদিকটা বেশ নিরিবিলি নির্জন, গাছের ছায়ায় মোড়া পথ চলে গিয়েছে অনেকটা দূরে। এক পাশে ধুধু ক্ষেত, অন্য পাশে খাল। তার মাঝ বরাবর এই পথটা আমায় মুগ্ধ করে দিয়েছে। মনে হচ্ছিল এই পথ ধরে অনেকটা হেঁটে যাই, কিন্তু এই ভরা দুপুরে আর প্রচণ্ড গরমে সেই ইচ্ছা দমন করতেই হলো। তবে হ্যাঁ, একটু আধটু হাঁটতেই পারি। মনে হলো বিকেলে এখানে হাঁটতে দারুণ লাগবে। পথ ছেড়ে এবার নেমে গেলাম নিচে ক্যানালের ধারে। এখানটায় বেশ বড় বাঁশ বাগান। খালের ধার দিয়ে বিস্তৃত সেই বাঁশের বাগানটি। বাঁশবাগানের ছায়ার ভেতর দিয়েই বয়ে গিয়েছে খালের জল। তবে জল এখন কম, কিন্তু দুপাশের গাছপালা এসে পড়েছে খালের জলের উপরে। সেটা দেখতে দারুণ লাগছিল। মনে হচ্ছিল কোনো গভীর জঙ্গলে এসে পড়েছে যেন। আর না, এবারে ওঠা যাক এখান থেকে। মনিরুলকে তো ছেড়ে দিয়েছি, আমায় এখান থেকে স্টেশন হেঁটেই ফিরতে হবে। ডিভিসি খালের ধারে বাঁশবাগানে ছিলাম। খুব সুন্দর লাগছিল, ছায়াময় পরিবেশ। বাঁশ গাছগুলি খালের জলে পড়ে একটাকে বেশ আমাজন টাইপের একটা ব্যাপার তৈরি করেছিল। খারাপ নয়। একটা অসুবিধে যে একটু হাওয়া কম, ওখানে একটু গরম লাগছিল। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য উঠে এলাম বাঁধের ওপরেই রাস্তায়। একদিকে ক্ষেত, বিস্তৃত ক্ষেত, অন্যদিকে হচ্ছে ডিভিসির খাল। মাঝখান দিয়ে রাস্তাটা, সেটা একদম সবুজের মধ্যে দিয়ে দারুণ রাস্তা। আমি আপাতত অন্য কাউকে দেখছি না, আমি ছাড়া। বেশ ভালো লাগছে হাঁটতে।
এখানে ফুরফুরে হাওয়া আছে। যেটা বলছিলাম যে প্রচণ্ড গরম তো আজকে, একদম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। যদিও পরিশ্রম আজকে কম হয়েছে, হাঁটাহাঁটি কম হয়েছে। একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, সেটা সুবিধে, সে অনেক জায়গা ঘুরে দেখিয়েছে, ফলে আমাকে হাঁটতে হয়নি। তা সত্ত্বেও গরমে ঘেমে যাচ্ছি। বাগিলা আসলে 2-3টে সমস্যা যেটা বলি, বাগিলা এমনিতে খুব সুন্দর জায়গা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চারিদিকে সবুজ সুন্দর বিস্তীর্ণ ক্ষেত, গাছপালা, এত সুন্দর সুন্দর মন্দির এখানে রয়েছে, জানতামই না আমি টেরাকোটার এত ভালো মন্দির আছে। তো বাগিলা এমনিতে খুব সুন্দর জায়গা, কিন্তু যে কয়েকটা জিনিস আপনাদের একটু সাবধান হতে হবে যদি বেড়াতে আসেন এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে টোটো নিয়ে নেওয়া ভালো। স্টেশনে প্রচুর টোটো পাওয়া যায়, ভাড়া করে নেবেন। এছাড়া আমি যে টোটো নিয়েছি তার যদি নম্বর চান আমি দিয়ে দেবো, আমাকে মন্তব্য করলে এই মন্তব্যের নিচে টোটোর নাম্বার দিয়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়া। বাগিলা স্টেশনে আমি সকালে নেমেই ওই যে পরোটা আর মিষ্টি খেলাম যে দোকান থেকে, ওখানে 2টি দোকান শুনলাম মিষ্টির আছে, তার মধ্যে ওইটি ভালো, ওটাতেই খাওয়া দাওয়া হলো। আর কিন্তু এই গ্রামে ঘুরে আমি কোনো মিষ্টির দোকান কিছু পাইনি। দুপুরবেলা খাবারের জন্য এখানে খুব একটা কিছু নেই, এইটা একটা সমস্যা। এইটা আপনাকে একটু তৈরি হয়ে আসতে হবে যদি আসেন। তবে এর পাশে মেমারি কাছাকাছি, মেমারিতে দুপুরে খাবার দাবার পাওয়া যায়, অসুবিধা নেই, প্রচুর দোকান বা হোটেল রেস্টুরেন্ট আছে। এইটুকু মানিয়ে নিলে বাগিলা খুব সুন্দর, অপূর্ব। আমার এই হাঁটার পথটা আমাকে মুগ্ধ করেছে। এই পায়ে চলা মানে ইটের বাঁধানো রাস্তা খুব সুন্দর, ভালো লাগছে। এই পথে খানিকক্ষণ হাঁটি, এখানে গরমটাও কম লাগছে। তারপরে বাড়ি ফেরার পালা। বেড়ালাম সুন্দর। এই জায়গার নাম খুব একটা কেউ জানেন বলে মনে হয় না বেড়ানোর জন্য, কিন্তু বেড়ানোর জন্য জায়গাটা খারাপ নয়, ভালো। একটা কথা এইবেলা বলে রাখা ভালো, শীতের দিনে অসুবিধে নেই, সারাদিন ঘোরা যেতেই পারে। তবে গরমের সময় এলে একটু বিকেলের দিকে আসাই ভালো। টোটো ঠিক করে নিলে ঘন্টা 3-এর মধ্যেই সবটা ঘোরা হয়ে যাবে। খালের সেতু থেকে এবার রওনা দিলাম স্টেশনের দিকে। এখান থেকে স্টেশন খুব বেশি পথ নয়, হেঁটে মিনিট 5 সময় লাগবে। চলে এসেছি বাগিলা স্টেশনে। মিনিট 5 হেঁটেছি, তাতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এবারে স্টেশনে একটু না বসলেই নয়। আমি ধরব বর্ধমান হাওড়া লোকাল। আমার ফেরার পথও একই, এখান থেকে বালি, সেখান থেকে আবার ট্রেন ধরে দমদম। ওই যে ঢুকছে ট্রেন, উঠে পড়ি তাহলে। উঠে পড়েছি ট্রেনে। যেতে যেতে এবারে বলি কিভাবে বাগিলায় আসবেন। ট্রেনে আসাই সবচেয়ে সুবিধাজনক। হাওড়া থেকে বর্ধমান মেন লোকাল এবং মেমারি লোকাল আসে বাগিলাতে। এছাড়াও শিয়ালদহ থেকে বর্ধমান লোকালে সরাসরি আসা যায় এখানে, তবে সেই ট্রেন দিনে একটাই। এছাড়া আমার মতো বালি হয়ে বা নৈহাটি ব্যান্ডেল হয়েও ট্রেন বদলে বাগিলা আসা যায়। গাড়িতে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরলে পালশিট থেকে ডান দিকে মেমারি পার করে বাগিলা পড়ে। দিল্লি রোড হয়ে পুরনো জিটি রোড ধরেও মগরা পান্ডুয়া হয়ে বাগিলা যাওয়া যায়। বাগিলা বা কৃষ্ণপুর ছোট্ট গ্রাম, সেখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না। কাছাকাছি মেমারিতে অবশ্য পাওয়া যেতে পারে। আগে থেকে খবর দিয়ে এলে অবশ্য ধ্রুব আশ্রমেও খেতে পারেন। থাকার জন্য কোনো ব্যবস্থা এখানে নেই, প্রয়োজনও পড়ে না। সবুজে মোড়া একেবারেই গ্রামের স্বাদ পেতে এই বাগিলা সফরের কিন্তু জুড়ি নেই। তেমন পরিচিত ভ্রমণ ক্ষেত্রও নয়, তাই ভিড়ও থাকে না। গ্রামের মানুষ সহজ সাহায্যপ্রবণ। একটা বেলা এখানে বেড়াতে ভালোই লাগবে। আজ তাহলে আসি আমি, আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য এমনই কোথাও দারুণ জায়গায় যাওয়া এবং খাওয়ার সন্ধান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।